হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালে ক্লাস 9-এর রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে ইংলিশের মডেল ফার্স্ট সামেটিভের মডেল কোশ্চেন পেপার 5। তো এর আগে মডেল কোশ্চেন পেপার 4 অবধি ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছে ভিডিওগুলো। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। তো একে তাকে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অর্থাৎ এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটাকে তোমাদের ভালো করে মন দিয়ে পড়তে হবে এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে প্যাসেজটা কোথা থেকে দেওয়া হয়েছে? আ ডে ইন দ্য জু থেকে দেওয়া হয়েছে। আ ডে ইন দ্য জু এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিওর সাথে অ্যাক্টিভিটি সলিউশন আমার চ্যানেলে রয়েছে অলরেডি, চাইলে তোমরা চেক করে নিতে পারো। আমি এখানে চলে আসছি অ্যাক্টিভিটি 1-এ, মানে একের দাগের এতে। তো একের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের প্রত্যেকটা বাক্যকে সম্পূর্ণ করার জন্য যেটা সঠিক উত্তর হবে সেটার পাশে টিক মারতে বলেছে। ভিজিটার্স আর অ্যালাউড টু এন্টার দ্য জু অ্যাট, ভিজিটার মানে দর্শনার্থীদের চিড়িয়াখানায় প্রবেশ করার অনুমতি দেওয়া হয় বা প্রবেশ করতে দেওয়া হয়। কখন করতে দেওয়া হয়? অ্যাট 10 AM, সকাল 10টার সময়। তাহলে উত্তর হবে অ্যাট 10 AM। তারপরটা 2 নম্বরটা বলেছে এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, সবাইকে সতর্ক থাকতে হয়। দ্য ওয়ার্ড এভরি ওয়ান রেফার্স টু, এভরি ওয়ান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এভরি ওয়ান বলতে সমস্ত চিড়িয়াখানার যারা কর্মচারী তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে ইট রেফার্স টু দ্য জু স্টাফ। তারপর এটা 3 নম্বর বলেছে দ্য প্রাইমারি কনসার্ন অফ দ্য জু ওয়ার্কার্স ইজ দ্য, প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক উদ্বেগ, মানে চিড়িয়াখানার কর্মচারীদের প্রাথমিক উদ্বেগ কি? প্রাথমিক উদ্বেগ হচ্ছে প্রাণীদের সুরক্ষিত রাখা, সেফটি অফ দ্য অ্যানিমালস। তাহলে প্রথম অপশন হবে সঠিক, সেফটি অফ দ্য অ্যানিমালস। তারপরে বিয়ে তাকে বলেছে লিস্ট আউট 4 থিংস মেনশনড ইন দ্য প্যাসেজ দ্যাট আর ইউজড বাই থটলেস ভিজিটার্স অ্যান্ড হুইচ পোজ সিরিয়াস ট্রিটস টু দ্য ওয়েল বিইং অফ দ্য অ্যানিমালস। এখানে বলেছে যে এমন চারটে জিনিসের নাম করতে উপরে প্যাসেজে উল্লেখ করা হয়েছে, মানে যে প্যাসেজটা তোমাদের তুলে দেওয়া হয়েছে সেই প্যাসেজটার মধ্যে এমন চারটে জিনিসের নাম রয়েছে যেগুলো কিছু অসভ্য বা কিছু অবিবেচক লোকেরা চিড়িয়াখানায় করে থাকে। ওই চারটে জিনিসের নাম বলেছে যাতে কি হয়, যে যারা পশুরা থাকে বা বিভিন্ন জন্তুর জানোয়াররা থাকে তাদের ক্ষতি হয়, তাদের সুরক্ষা তখন সংকটে পড়ে যায়। তাহলে এই চারটে জিনিস কি? একটা হচ্ছে স্টিক, মানে ওই লাঠি দিয়ে ওদের খোঁচা মারে, আর একটা স্টোনস, তারপরে আর একটা হচ্ছে চিম্পাঞ্জিদের ওই যে লাইটেড সিগারেট দেয়, তাহলে লাইটেড সিগারেট আর রেজার ব্লেডস। তাহলে আমি এখানে পুরো উত্তরটা লিখেছি, দেখো এরকম করে পয়েন্ট করেও তোমরা লিখতে পারো বা আমি যেরকম বললাম সেরকমভাবে লিখতে পারো। তাহলে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দ্য ভিজিটার্স থ্রিউ স্টোনস অ্যাট অ্যানিমালস। 2 নম্বর লিখবে দে প্রড দ্য অ্যানিমালস উইথ স্টিক্স। 3 নম্বর লিখবে দে গিভ লাইটেড সিগারেটস টু দ্য চিম্পাঞ্জিস। তারপরে 4 নম্বর দে গিভ রেজার ব্লেডস টু দ্য চিম্পাঞ্জিস। তাহলে এটা হলো। এরপর পরের দাগেরটা দেখো, মানে এখানে সি এর দাগে যেটা রয়েছে দেখো, এখানে বলেছে হোয়াট সিমস অলমোস্ট আনবিলিভেবল টু দ্য ন্যারেটর, লেখকের কাছে কোনটা অবিশ্বাস্য মনে হয়? ওই যে কিছু মানুষের অসভ্য আচরণ, সেটা লেখকের কাছে খুবই অবিশ্বাস্য মনে হয়। তাহলে এখানে কি লিখবে? উত্তরটা লিখবে এই যে দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার সিমস অলমোস্ট আনবিলিভেবল টু দ্য ন্যারেটর। তাহলে এখানে শুধুমাত্র এইটুখানে লিখবে না, এখানে আরেকটু যোগ করবে দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম পিপল। এখানে যোগ করবে অফ সাম পিপল, মানে কিছু লোকের অসামাজিক আচরণ। তাহলে অফ সাম পিপল এটাও একটু যোগ করে দেবে, তাহলে উত্তরটা কমপ্লিট মনে হবে। তাহলে কিছু মানুষের এরকম অসামাজিক আচরণ তাদের কাছে, মানে লেখকের কাছে অবিশ্বাস্য মনে হয়। এবার চলে আসো পোয়েমে। তাহলে এখানে পোয়েমটা কী রয়েছে দেখো, এখানে 2 দাগে বলেছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এই পোয়েমটাকে ভালো করে মন দিয়ে তোমাদের পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই পোয়েমটা কোথেকে নেওয়া হয়েছে? আটাম থেকে, লেসন 3 আটাম। এটারও বেঙ্গলি মিডিয়াম ভিডিও অলরেডি আমার চ্যানেল রয়েছে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। এবার 2 দাগের এতে চলে আসো। 2 দাগের এতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রথমটা রয়েছে নেম দ্য পোয়েট হু পেন্ড দ্য লাইন্স কোটেড অ্যাবভ। এই যে উপরের লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো কে লিখেছে, কোন কবি লিখেছে তার নাম লিখতে বলেছে। 2 নম্বর প্রশ্ন বলেছে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য নভেম্বর ডেজ, নভেম্বর মাসের দিনগুলিকে কবি কিভাবে বর্ণনা দিয়েছেন। তারপরে 3 নম্বর বলেছে হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্য প্রেজেন্স অফ এ স্টিডি উইন্ড ইন দ্য রুরাল ল্যান্ডস্কেপ, মানে গ্রাম্য পরিবেশে একটা শান্ত বাতাস, স্টিডি উইন্ড মানে শান্ত বাতাস এর উপস্থিতি কবি কবিতার মাধ্যমে কিভাবে তুলে ধরেছেন।
তারপরে 4 নম্বর বলেছে পিক আউট এ লাইন ফ্রম দ্য পোয়েম দ্যাট কন্টেইনস আ সাজেশন অফ রিপিং। এই কবিতা থেকে তোমাদের একটা লাইন তুলতে হবে যাতে বোঝা যায় যে কবি মানে ফসল কাটা হয়ে গেছে এরকম একটা লাইন রয়েছে টেক্সটের মধ্যে, সেটা তোমাদের তুলতে এখানে বলেছে। তাহলে এখানে 4টে প্রশ্নের উত্তরে আমি লিখেছি। দেখো প্রথমটা রয়েছে নেম দ্য পোয়েট হু পেন্ট দিস লাইন্স দিস কোটেড দিস দ্য লাইন্স কোটেড অ্যাবভ। তাহলে নেম দ্য পোয়েট হু পেন্ট দ্য লাইন্স কোটেড অ্যাবভ, তাহলে উত্তর কী হবে জন ক্লিয়ার। তাহলে এখানে পোয়েটের নাম কি জন ক্লিয়ার, তাহলে জন ক্লিয়ার ইজ দ্য পোয়েট হু পেন্ট দ্য লাইন্স কোটেড অ্যাবভ। তারপরে 2 নম্বর বলেছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য নভেম্বর ডেজ, তাহলে উত্তর কী হবে দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য নভেম্বর ডেজ টু বি ডাল। 3 নম্বর বলেছে হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্য প্রেজেন্স অফ এ স্টিডি উইন্ড ইন দ্য রুরাল ল্যান্ডস্কেপ, তাহলে উত্তর হবে দ্য পোয়েট সাজেস্টেড দ্য presence of a steady wind in the rural landscapes by referring the mill sails on the heath are going. তারপরে 4 নম্বরটা বলেছে পিক আউট আ লাইন ফ্রম দ্য পোয়েম দ্যাট কন্টেইনস আ সাজেশন অফ রিপিং, তাহলে এখানে লিখবে লাইনটা কি দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফল অন দ্য স্টাবল লি, তাহলে এই লাইনটা শুধু লিখতে পারো ফলস অন দ্য স্টাবল লি। দিস লাইন্স, এখানে দিস লাইন লিখবে না, তাহলে দুটো লাইন যেহেতু এখানে লিখেছো তুমি, তার জন্য এখানে লাইন্স কন্টেইন করে দেবে। দিস লাইন্স কন্টেইন আ সাজেশন অফ রিপিং হলো। তারপরে এবার চলে আসো আনসিনে। তো এখানে 3-এর দাগে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এখানে তোমাদের অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই যে নিচে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তার আগে তোমাদের এই আনসিন প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে। এটা স্যার আইজ্যাক নিউটনের সম্বন্ধে এখানে প্যাসেজটা রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি এখানে আনসিন প্যাসেজটা আর পড়ছি না। আমি শুধু চলে আসছি অ্যাক্টিভিটি এতে, মানে 3-এর দাগের এতে। এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে 3টে রয়েছে, 3 গুণ 1 সমান 3 রয়েছে। তারপরে বিয়ে দাগে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে প্যাসেজ মানে ছকটা পূরণ করতে হবে। যে খোপগুলো করা রয়েছে সেই খোপগুলোতে কী উত্তর হবে সেটা তোমাদের বসাতে হবে। তো এই একদিকে লেখা রয়েছে ফিল্ড অফ ওয়ার্ক মানে কাজের ক্ষেত্র, হোয়াট নিউটন ডিড, নিউটন কী করেছিল সেটা লিখতে হবে। এখানেও রয়েছে 3 নম্বর 3 গুণ 1 সমান 3। তারপরে এখানে সি এর দাগে 2টো প্রশ্ন রয়েছে, দেখো 2 নম্বর রয়েছে টোটাল, একটা প্রথমটা রয়েছে 2 নম্বর, তারপরটা রয়েছে 1 নম্বর। তো প্রথমটা বলেছে হোয়াট উড have happened if Newton died in 1684, নিউটন যদি 1684 সালে মারা যেত তাহলে কি হতো। 2 নম্বর হচ্ছে ফাইনালি হি saw an undertaking through to its conclusion, what does the word undertaking refer to in the quotation, এই যে কোটেশনে আন্ডারটেকিং শব্দটা কি বোঝাতে চাই সেটা লিখতে হবে। তাহলে এই সব কটা প্রশ্নের উত্তর আমি এখানে লিখেছি, উত্তরগুলো দেখে নাও। প্রথমটা রয়েছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, দেখো বিসাইডস বিইং আ মনুমেন্টাল অ্যাচিভমেন্ট দ্য প্রিন্সিপিয়া ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ হিজ লাইফ, in his life was Sir Isaac Newton's life. তারপর এটা in spite of making path-breaking discoveries in certain fields he had performed prodigious work in a number of fields. তারপরে 3 নম্বর বলেছে the period 1684 to 87 was important in Newton's life because these tentative years he saw an undertaking through to its conclusion. তারপরে বিয়ে তাকে রয়েছে ফিল্ড অফ ওয়ার্ক মানে কাজের ক্ষেত্র, হোয়াট নিউটন ডিড, নিউটন কি করেছিল। তাহলে এখানে প্রথমটা কি রয়েছে দেখো নট পারসিউড হিজ প্রমিসিং ইনসাইটস, তাহলে উত্তর কি হবে মেকানিক্স। তারপর একটা অ্যালকেমি রয়েছে, অ্যালকেমি তাহলে কি ওখানে নিউটন কি করেছিল লিখবে ইনভেস্টিগেশনস হ্যাড প্রডিউসড অনলি আ chaos অফ unorganized notes and disconnected essays. তারপরে ম্যাথামেটিক্স হবে প্রডিউসড আনফিনিশড ট্রিটিসিস। তারপরটা সি এর দাগের প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ নিউটন ডাইড ইন 1684, তাহলে উত্তর লিখবে ইফ নিউটন হ্যাড ডাইড ইন 1684 উই উড নো ফ্রম হিজ পেপার দ্যাট এ জিনিয়াস হ্যাড লিভড। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে ফাইনালি হি স অ্যান আন্ডারটেকিং থ্রু টু ইটস কনক্লুশন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আন্ডারটেকিং রেফার টু ইন দ্য কোটেশন, তাহলে উত্তর কি লিখবে ইন দ্য কোটেশন দ্য ওয়ার্ড আন্ডারটেকিং রেফার
to the brief paragraphs which he had written lamenting his failure to reach fulfillment. তাহলে এটা হয়ে গেল। এবার চলে আসি গ্রামারে এখানে কি রয়েছে দেখো, প্রথমে এখানে 4 দাগে বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলোর ভয়েস চেঞ্জ করতে বলেছে। প্রথমটা রয়েছে চিলড্রেন আর নট অ্যালাউড হিয়ার, মানে বাচ্চাদের এখানে অনুমতি নেই, মানে বাচ্চাদের এখানে প্রবেশ করার অনুমতি নেই। তাহলে এখানে আমরা চাই না যে বাচ্চারা এখানে আসুক, তাহলে উই ডু নট, এখানে প্যাসিভ ভয়েস হচ্ছে দেখো আর নট অ্যালাউড রয়েছে, তাহলে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে। তাহলে উই ডু নট অ্যালাউ চিলড্রেন হিয়ার, তাহলে উই ডু নট অ্যালাউ চিলড্রেন হিয়ার। তারপরটা ডু ইউ রিড ডিটেকটিভ স্টোরিজ, তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে এখানে দেখো কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে ইজ ডিটেকটিভ স্টোরিজ, এখানে প্লুরাল নাম্বার হচ্ছে, তাহলে ইজ তো হবে না, তাহলে আর ডিটেকটিভ স্টোরিজ রিড থেকে কী হয়ে যাবে উচ্চারণটা, স্পেলিং সেম থাকবে কিন্তু উচ্চারণটা যাবে রেড বাই ইউ, তাহলে আর ডিটেকটিভ স্টোরিজ রেড বাই ইউ। তারপর 3 নম্বর বলেছে হি সেড দ্যাট হি হ্যাড বিন চিটেড, তাহলে সে বলেছিল যে তাকে চিট করা হয়েছে, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন চিটেড বাই সামওয়ান। এরকম লেখার তো কোনো প্রয়োজন নেই, কি লিখবে, হি সেড দ্যাট সামওয়ান হ্যাড চিটেড হিম, হি সেড দ্যাট সামওয়ান হ্যাড চিটেড হিম। নেক্সট তারপরটা হু সলভ দ্য প্রবলেম, কে সমস্যাটার সমাধান করেছে, তাহলে এখানে সমস্যাটা সমাধান করেছিল, তাহলে বাই হুম ওয়াজ দ্য প্রবলেম সলভড, by whom was the problem solved। তারপরে 5 তাকে বলেছে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট clauses and say whether they are noun, adjective or adverb clause, তাহলে এখানে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো রয়েছে সেগুলোকে আন্ডারলাইন করবে এবং তারপরে লিখবে যেটা কী ধরনের ক্লজ। যেমন he asked me if I was going to school, তাহলে if I was going to school এটা হবে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে এখানে লিখবে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। তারপরে 2 নম্বরটা রয়েছে দিস ইজ দ্য হাউস ওয়্যার আই এম বর্ন, তাহলে এখানে ওয়্যার আই এম বর্ন এটা কী হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর এটা উই রিড সো দ্যাট উই মে লার্ন, তাহলে এখানে দ্যাট উই মে লার্ন এটা হবে নাউন ক্লজ। তারপরে 6 দাগেটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্সারগুলো কী হবে। কী রয়েছে এখানে দেখো, সি ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স। এই যে নিচের যে বাক্যগুলো দেওয়া রয়েছে 3টে, এই 3টে বাক্যর মধ্যে এগুলো কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। প্রথমটা রয়েছে হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক দ্য ক্লার্ক লেফট দ্য অফিস। 2 নম্বর রয়েছে হি হ্যাজ রিচ বাট he was rich but happiness eluded him throughout his life। তারপরে 3 নম্বর বলেছে though I reached the center on time I was refused admittance। তাহলে এই 3টে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এর মধ্যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড। ফটাফট কিন্তু অ্যান্সারগুলো কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর অবশ্যই করে যারা ভিডিওটা দেখলে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় দেন অবশ্যই করে কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।